একটি মাত্র কারণে আমার কাছে মনে হয়েছে যে এখানে উপস্থিত না থাকাটা ঠিক হবে না। সেটি হচ্ছে আমার সামনে যারা বসে আছে তাদের বয়স 30-এর উপরে না। আমি নিজে পাকা চুলওয়ালা লোক, পারতপক্ষে আমার বয়সী লোকজনের সঙ্গে কথাবার্তা বলি না। একটা সহজ কারণ আমার বয়সী লোকজন সহজে বদলায় না, বদলাবার চেষ্টা করে না, বদলাবার ইচ্ছাও প্রকাশ করে না। উল্টো দিকে বয়স যত কমের দিকে যায় তত দ্রুত সে নিজেকে পরিবর্তন করতে পারে। আমি এখন যে ক্ষেত্রে কাজ করি, একটু আগে আমার পরিচয় দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কম্পিউটারের জন্য একটি বাংলা সফটওয়্যার তৈরি করার। 87 সালের এপ্রিল মাস থেকে 88 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়টা আমার গেছে কেবলমাত্র ওই একটি সফটওয়্যারের পরিকল্পনা করতে। সেই কারণেই আমার কাছে মনে হয়েছে যে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে আমার সামনে তোমরা যারা বসে আছো তাদের জন্য দু একটি কথা বলা দরকার। প্রথম যে বিষয়টি আমাদের বোধহয় স্পষ্ট করা দরকার সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশে 64 সালে কম্পিউটার এসছে, 87 সালে আমরা কম্পিউটার দিয়ে পত্রিকা প্রকাশ করা শুরু করছি এবং এখনো পর্যন্ত বাংলাদেশের প্রকাশনা কম্পিউটার নির্ভর। সামনের দিনগুলো কি যাবে? সামনে আমরা কোন ধরনের যন্ত্রকে নির্ভর করে আমরা তথ্য প্রযুক্তিকে সামনে নিয়ে যাব? সামনে আমার তথ্য প্রযুক্তির সম্ভাবনা কোথায়, আমার বাজার কোথায়, আমার সৃজনশীলতা কোথায় প্রয়োগ করলে আমি তাকে একটি চমৎকার জায়গায় নিয়ে দাঁড় করাতে পারবো, সেই বিষয়গুলো আমাদের চিন্তার বিষয়। আমি একটু মনে রাখতে চাই, বাংলাদেশ এটি কৃষি প্রধান দেশ। এই দেশের শতকরা 72% মানুষ এখনো কৃষির উপর নির্ভরশীল। কেবলমাত্র আমরা এখনো যাদেরকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবে দেখি, তাদের সংখ্যাটা আমাদেরকে অন্যদিকে চোখ ফেরাতে আকৃষ্ট করে। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা 65% বয়স 35 বছরের নিচে, শতকরা 50 জনের বয়স 30 বছরের নিচে। এখন কেবলমাত্র ছাত্রছাত্রী আছে 4 কোটির উপরে। এবং আমাদের কাছে যে বিষয়টি বিস্ময়কর মনে হয়, আমার ধারণা আমার সামনে তোমরা যারা আছো তাদেরও মনে হবে, বাংলাদেশে এখন একটি অদ্ভুত অবস্থা বিরাজ করে। একজন দিনমজুর ভোর 7টা থেকে বেলা 2টা পর্যন্ত চিটাগং রোডে যদি পাথর তোলে, তার এই সময়টার মজুরি 800 টাকা। আবার বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত যদি আবার সে পাথর তোলে, তাহলে তার মজুরি 800 টাকা, দিনে 1600 টাকা। আমি ঠিক জানি না আমার সামনে যারা বসে আছো তারা একজন পাথর তোলা শ্রমিকের সমপর্যায়ের বেতন নিয়ে একটি মাস্টার্স সার্টিফিকেটের বদৌলতে একটি চাকরি জোগাড় করার মতন স্বপ্ন দেখতে পারো কিনা। বাস্তব তো দূরের কথা। এবং আমি একেবারে হাওর এলাকার মানুষ এবং আমি প্রতিদিন খবর রাখি, আমার এলাকায় এখন কৃষি শ্রমিক পাওয়া যায় না। তাহলে কি আমরা একটা ভুল করেছি লেখাপড়া শিখে? যেই ছেলেটাকে ধানের খেতে পাঠাতাম তাকে স্কুলে পাঠিয়ে কি ভুল করেছি? আমি কিছু কথা বলি, সরাসরি বলি, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমি খুব স্পষ্টভাবে একটি বুঝি, সেটি হচ্ছে 16 বছরের বিদ্যমান শিক্ষা
কারো জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে না। আমি জাস্ট আমার ফেসবুকের পেজে শেয়ার করেছি প্রথম আলোর গত বছরের একটা খবর, যে খবরে বলা আছে 2025 সাল নাগাদ বিদ্যমান পেশাগুলোর শতকরা 50টার অস্তিত্ব থাকবে না। আমরা যদি একটু তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো 2000 সালে যারা ফরচুন 500 কোম্পানি ছিল তাদের অর্ধেক এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে। সেই রকম একটি অবস্থা, যে অবস্থার মধ্যে আমাদের অবস্থা হয়েছে, পায়ে কাদামাটি মেখে স্কুলে যাওয়া শুরু করেছি, পায়ে কাদামাটি মেখে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া শুরু করেছি, এবং যে কারণেই হোক 18 শতকের শিল্প বিপ্লব, যেটি এর মধ্যে 3টা স্তর অতিক্রম করেছে, এর কোনোটাতেই সম্পৃক্ত হতে পারেনি। দুর্ভাগ্যজনকভাবে আমরা 2 বার উপনিবেশিক শাসনের অধীনে ছিলাম, অন্তত ব্রিটিশদের অধীনে এবং পাকিস্তানিদের অধীনে। আমাদের মাঝে এরকম ধারণাও কাজ করে আমরা বোধহয় রাগ করে পাকিস্তানটা ভেঙে ফেলেছিলাম, এবং 25শে মার্চের রাতেই বোধহয় কেবলমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 75 সালে হত্যা করার পরে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেই কারণে আমার সামনে বিশেষ করে যারা বসে আছো তাদের মধ্যে ধারণা হতে পারে যে 90% মুসলমানের দেশ, সম্ভবত এটি আরেকটি ধর্মরাষ্ট্র। বাস্তবতা কিন্তু তা নয়। বাংলাদেশ এই অঞ্চলের প্রথম ভাষাভিত্তিক রাষ্ট্র। বাংলাদেশ এই অঞ্চলের প্রথম সাহিত্য সংস্কৃতি নির্ভর একটি জাতি, এবং বাংলাদেশ সেই জাতি যেই জাতির ভাষা পৃথিবীতে 35 কোটি লোক ব্যবহার করে, মাতৃভাষা। আমি কালকে শ্রীলঙ্কায় ছিলাম। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছিল তখন আমরা বুকটা একটু উঁচু হয়ে গিয়েছিল। আর তোমাদের বহুজনই জানো না, পৃথিবীতে একজন মাত্র মানুষ 3টি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, বাংলাদেশের, ভারতের এবং শ্রীলঙ্কার। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ঐতিহ্য নিয়ে যেই জাতি এটি স্বাধীন দেশে বসবাস করে, তার পেছনটা কি? 72 সালে হেনরি কিসিঞ্জার বলেছেন এটা তলাহীন ঝুরির দেশ। 72 সালে বাংলাদেশের বাজেটের আকার ছিল 785 কোটি টাকা। বাংলাদেশের শিক্ষার হার ছিল 20 থেকে 21%। পাকিস্তান তার আগে বহু বছর ক্রিকেট খেলেছে, একটা বাঙালি সেই পাকিস্তান ক্রিকেট টিমে ঢুকতে পারেনি। সেই বাংলাদেশ গত 8 বছর যাবৎ 6% উপরে প্রবৃদ্ধি বজায় রেখেছে। এই বছর 7% প্রবৃদ্ধি অর্জন করেছে। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, এবং সেই কারণে আমার কাছে মনে হয় 71 সালে ভুল করিনি। 71 সালের যুদ্ধটা যদি না করতাম তাহলে আমার দেশটা আজকে পাকিস্তান এবং আফগানিস্তানের মতনই হতো। আমাদের সমস্যা আছে, সংকট আছে, তোমরাও তোমাদের চারপাশে কিছু না কিছু সংকট দেখো, কিন্তু তারপরেও অবস্থাটি এই যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে তলাহীন ঝুরির দেশ বলেছিলেন, সেই মার্কিন প্রেসিডেন্ট কেনিয়াতে গিয়ে বলে এসছেন পরিবর্তন যদি করতে চাও বাংলাদেশের দিকে তাকাও। যেই ভারতকে আমরা তথ্য প্রযুক্তির মক্কা মনে করি, সেই ভারতের প্রধানমন্ত্রী 2014 সালে যখন ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেছেন তখন বলেছেন বাংলাদেশ থেকে আমাদের শিখতে হবে। আমি কালকে সারাদিন কলম্বোতে কাটিয়েছি। আমার মনে আছে আরো 6 বছর আগে কলম্বোতে গিয়েছিলাম। আমাদের যাওয়ার বহু বছর আগে থেকে শ্রীলঙ্কা কর্মসূচি নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল।
কালকে সিএক্সও ফোরাম বলে একটি অনুষ্ঠান ছিল, বিকেলবেলাটা পুরোটাই ছিল। আমি বিস্মিত হয়ে দেখলাম এখন তাদেরকে বাংলাদেশ থেকে শিখতে হয়, এখন বলতে হয় আমরা ডিজিটাল শ্রীলঙ্কা বানাবো। পৃথিবীতে কেউ কিন্তু বিশ্বাস করে নাই যে বাংলাদেশ একটি স্লোগান দেবে এবং সেই স্লোগান অন্যেরা গ্রহণ করবে। আমরা 2008 সালের 12ই ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে ডিজিটাল বাংলাদেশ শব্দ শুনেছিলাম। সেই শব্দ ব্রিটেন উচ্চারণ করেছে 2009 সালে, ভারত 2014, মালদ্বীপ বাংলাদেশের সাথে চুক্তি করেছে ডিজিটাইজেশনের জন্য, শ্রীলঙ্কা এখন ডিজিটাল শ্রীলঙ্কা বলছে। একই সাথে আজকের বাংলাদেশের অবস্থাটি জাস্ট একটু তুলনা করে তোমাদেরকে বলি। 2008 সালে আমরা $26 মিলিয়ন রপ্তানি করতাম তথ্য প্রযুক্তি খাতে। আমি নিজেই হিসাব করে দেখেছি, বাংলাদেশ ব্যাংকের হিসাবের বাইরে আমাদের রপ্তানি আয় এখন 700 মিলিয়নের উপরে।